নমস্কার বন্ধুরা, কাব্যকথা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। কাব্যকথায় আজকের গল্প বনলতা। কাহিনী সুচিত্রা ভট্টাচার্য। কলেজে গরমের ছুটি। দুপুরবেলা খেয়ে উঠে পরীক্ষার খাতার স্তূপ নিয়ে বসেছি। হঠাৎ কলিং বেলের তীব্র আওয়াজ। উফ, এখন আবার কে এলো? নির্ঘাত সেলস গার্ল। আজকালই এক হয়েছে, সারাটা দুপুর উৎপাত চালায় মেয়েগুলো। শ্যাম্পু, সাবান, ক্রিম, বড়ি, আচার, ধূপ, ফিনাইল, ব্রা বা প্যান্টি, কিছু না কিছু গছানোর জন্য হানা দেয় অবিরাম। বাড়িটা বড় রাস্তায় হয়ে আরো যেন জ্বালা হয়েছে। এদের হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল। আবার বেল বাজল। আবার আমার সবিতা রানী গেলেন কোথায়? না বলে পাড়া বেড়াতে বেরোলেন নাকি? না ভোস ভোস করে নাক ডাকাচ্ছেন। অগত্যা উঠতেই হলো। বিরক্ত মুখে চোখ রাখলাম দরজার ম্যাজিক হলে। ওপারে এক বয়স্কা মহিলা, বৃদ্ধাই বলা যায়। পরনে সাদা শাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, কাঁধে একটা ঝোলা ব্যাগ। দেখে ঠিক সেলস গার্ল মনে হয় না, ডাকাত টাকা তো নয়। খুললাম দরজা। বলুন। হাত জোর করে নমস্কার করলেন মহিলা। মুখে একটা কৃপাপ্রার্থী হাসি। আমি একটা চ্যারিটেবল সংস্থা থেকে আসছি, সামান্য কিছু সাহায্যের জন্য। মহিলার মুখটা যেন ভারী চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? বেশিক্ষণ স্মৃতি হাতড়াতে হলো না। অস্ফুটে বলে উঠলাম, বনদি না? মহিলা থতমত খেয়ে গেছেন। হ্যাঁ, মানে আপনি আমাকে চিনতে পারছেন না দিদি? আমি আপনার ছাত্রী সর্বাণী। আপনি আমাদের সেন্ট মারিয়া গার্লস স্কুলে বলতে বলতে ডেকেছি। আসুন আসুন, ভেতরে আসুন। অপ্রস্তুত বনদি লজ্জিত মুখে বললেন, আমি তোমাকে ঠিক। আপনার কি করে মনে থাকবে? সেই কবেকার কথা। আমি 68-র হায়ার সেকেন্ডারি। আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন এক বছর, সেই ক্লাস 4-এ। ঈষৎ গুটিয়ে থাকা বনদিকে প্রায় হাত ধরে এনে বসালাম সোফায়। পাখা চালিয়ে দিয়েছি। ও ঘরে পার্ট 1 ইতিহাসের খাতা দাঁই হয়ে পড়ে সামনের রোববারের মধ্যেই জমা দিতে হবে। এখন এক মুহূর্ত সময় নষ্ট মানে সমূহ বিপদ। তবু মন খুশিতে ভরে উঠল। ছোট্টবেলাকার স্কুলের দিদিমণিকে হঠাৎ দরজায় দেখলে কোন ছাত্রীর না ভালো লাগে, বিশেষ করে এই মধ্য বয়সে পৌঁছে। বনলতা বিশ্বাস ছিলেন আমাদের প্রাইমারি সেকশনের টিচার। ভারী যত্ন করে ইংরেজি পড়াতেন বনদি। বলতে গেলে ওই বিদেশি ভাষা শিক্ষার ভিত আমাদের তৈরি হয়েছিল বনদির হাতেই। শুদ্ধ উচ্চারণ, সিলেবেল ভাগ করে করে সঠিক বানান শেখা, ইংরেজি ব্যাকরণের প্রাথমিক পাঠ সুন্দরভাবে গুছিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারতেন বনদি। প্রতিপদই আমরা ভুল করতাম, কিন্তু বনদিকে কখনো রাগ করতে দেখিনি। হাসি মুখে বলতেন, মন দে ওরে মেয়ে, যা বলছি মাথায় রাখ। বাইরে প্রখর গ্রীষ্ম, গনগনি তাত, পাকার হাওয়াও যেন গায়ে লাগছে না। বনদি রুমালে ঘাড় গলা মুছছেন, হাঁপাচ্ছেনও যেন অল্প অল্প। চোখে এখনো বিস্ময়। বনদি কি দরকারে এসেছেন প্রায় ভুলেই গেছি। বললাম, আপনাকে একটু শরবত করে দিই দিদি? না না, অযথা কষ্ট করবে কেন, বরং এক গ্লাস জল দাও আমায়। কিচ্ছু কষ্ট হবে না, একটু ঠান্ডা জলে লেবু, নুন, চিনি দিয়ে। রোদ্দুরে এসেছেন, ভালো লাগবে। দাও তবে, কিন্তু বেশি ঠান্ডা দিও না, আমার আবার ঠান্ডা সহ্য হয় না। সবিতা রান্নাঘরেই শুয়ে। ঠেলে তুলতে গিয়েও তুললাম না ওকে। নিজের হাতেই যত্ন করে শরবত বানিয়ে একটা ট্রেতে বসে এনে রাখলাম সেন্টার টেবিলে। নিন দিদি। গ্লাসে চুমুক দিচ্ছেন বনদি, আর আমি দেখছি বনদিকে। মুখখানা ভারী মিষ্টি ছিল বনদির। সুন্দরী নয়, তবে একটা লাবণ্য ছিল চেহারায়। ছোট খাটো রোগা সোগা গড়ন, শ্যামলা শ্যামলা রং,
এক মাথা কোকড়া চুল বনদি কেমন যেন প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াতেন। এখন বয়স অনেক কিছুই কেড়ে নিয়েছে। রংটা কেমন খসখসে হয়ে গেছে বনদির। চুলও কমে গেছে অনেক। কপালে, গালে, গলায়, চোখের নিচে বলিরেখার দাগ অতি স্পষ্ট। কত বয়স হলো বনদির? 65, 70? শরবতটুকু খেয়ে বনদি যেন বেশ আরাম পেলেন। গ্লাস নামিয়ে রেখে তৃপ্ত মুখে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, আমাদের একটা ছোট হোম মতন আছে দুস্থ মেয়েদের জন্য। এই ধরো, যাদের স্বামী পরিত্যাগ করেছে, যাদের কোথাও যাওয়ার নেই, সমাজ যাদের নানান কারণে নেয় না, তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি আমরা। বাহ, খুব ভালো। কিন্তু আপনি এখনো এসব করেন এই বয়সেও? অথর্ব যখন হয়ে পড়িনি, চুপচাপ বসে থাকবো কেন বলো? যতটুকু পারি করি আমার সাধ্য মতন। বলেই আবার কাজের কথায় ফিরলেন বনদি। হোমটা খুবই ছোট জানো। এখন 18টা মেয়ে আছে। তাদের খরচ খরচ চালানো। গভর্নমেন্ট থেকে গ্রান্ট পান না কিছু? পাওয়ার চেষ্টা করছি, তবে সে অনেক ঝঞ্ঝাট। চিঠি চাপাটি চলছে, ধরাধরিও করছি, কিন্তু নিজেরাই তাই ঘুরে ঘুরে যতটা পারি টাকা পয়সা তোলার চেষ্টা করি আর কি। অনেক ধরনের খরচা আছে তো। মেয়েগুলোর খাওয়া পড়া, নানান রকম হাতের কাজ শেখানো হচ্ছে তাদের, তারও একটা খরচা আছে। এভাবে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা ওঠে? দেয় অনেকে। বনদি আলগা হাসলেন। বেশিরভাগই অবশ্য হাঁকিয়ে দেন। তাও 5 টাকা 10 টাকা করে যা ওঠে তাই বা কম কি? চলে তাতে। আমরা যারা চালাচ্ছি তারাও দিই যতটা পারি। তা স্বাদ থাকলেও আমাদের ক্ষমতা কতটুকু বলো? কত মেয়ে এসে কান্নাকাটি করে, আমরা তাদের জায়গায় দিতে পারছি না। যেটুকু করেন তাই বা কে করে? আমি অকপটভাবে মুগ্ধতা জানালাম। বললাম, আমি তো ভাবতেই পারছি না এই বয়সেও আপনি এত বড় একটা কাজ করছেন। বড়টারও কিছু নয়, মানুষ হয়ে জন্মেছি, যতটুকু পারি মানুষের জন্য করা। আপনি রিটায়ার কবে করেছেন দিদি? তা ধরো 7 বছর হলো। বনদির সঙ্গে ক্লাস 4-এর পর আমাদের আর তেমন যোগাযোগ ছিল না। উঁচু ক্লাসে পড়াতেন না বনদি, হয়তো তত কোয়ালিফিকেশন ছিল না বলি। অবশ্য স্কুলে থাকতে দিদিমণিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনোদিনই আমাদের কোনো প্রশ্ন জাগেনি, জাগেও না। তেমন বিশেষ কারণ না থাকলে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নয়। হয়তো কারোর স্বামী মারা গেছেন, কিংবা কারোর নতুন বিয়ে হয়েছে, তাই নিয়ে 2-4 দিন চাপা কানাকানি হয়, ব্যাস ওইটুকুই। বনদির ক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি কখনো। আজ বনদিকে দেখে কৌতূহল হচ্ছিল অল্প অল্প। এখন তো আর শিক্ষিকা ছাত্রীর ব্যবধানটা নেই, তাই জিজ্ঞেস করে ফেলাই যায়। বাড়িতে আপনার কে কে আছেন দিদি? আমি আর আমার ছেলে। ছেলে কি করেন? ওর একটু সমস্যা আছে। ছোটবেলায় বৃষ্টি টাইফয়েড হয়ে মাথাটা কমজোরি হয়ে গেছে। লেখাপড়াও সেভাবে করতে পারেনি, কাজকর্ম গুছিয়ে করে উঠতে পারে না, ঘরেই বসে থাকে সবসময়। ওহ, প্রশ্নটা করেই অস্বস্তিতে পড়ে গেছি। কথা বলতে পারছিলাম না। মনে মনে অনুমান করে নিলাম স্বামীও মারা গেছেন নিশ্চয়ই, অথবা অন্য কোনো দুঃখজনক ঘটনাও থাকতে পারে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রশ্ন করাটা শোভন নয়। ছেলের কথা বলতে গিয়ে পলকের মধ্যে মেঘ জমেছিল বনদির মুখে, আবার পলকেই মিলিয়ে গেছে। হেসে বললেন, তুমি তো খুব গিন্নিবান্নি হয়ে গেছো দেখছি, পাক্কা হাউসওয়াইফ। না না দিদি, আমি হাউসওয়াইফ নই, চাকরি করি। তাই নাকি? কোথায়? একটা কলেজে পড়াচ্ছি, ইতিহাস। বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। আমার কোনো ছাত্রী পড়ানোর পেশায় আছে শুনলে আমার এত আনন্দ হয়,
তা তোমার স্বামী কি করেন? তিনিও পড়ান? না, ও ব্যাংকের অফিসার। আর ছেলেপুলে? একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে কানপুর আইআইটিতে। ছেলে তাহলে খুব ব্রাইট বলো? ওই আর কি, নরেন্দ্রপুরে পড়তো, ওখান থেকেই পাস করে। বাক্যটা মাঝপথেই থামিয়ে দিলাম। বনদীর বিফল সন্তানের তুলনায় আমার ছেলে অনেক বেশি সফল, এ সত্যটা আমায় যেন হঠাৎ অসহজ করে তুলল। বনদীর হাসি কিন্তু টাল খায়নি একটুও। দারুণ উচ্ছ্বসিত গলায় বললেন, আমার ছাত্রীরা সার্থক মা হয়েছে শুনলেও আমার এত গর্ব হয়। ভালো থাকো তুমি, আরও সুখে থাকো। মৃদু হেসে প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম। এবার অন্য প্রশ্ন করছি বনদীকে, স্কুলের কি খবর, অন্যান্য শিক্ষিকারা কে কেমন আছেন, অনিমাদি এখনো হেডমিস্ট্রেস আছেন কি না। বনদী অবশ্য সব বলতে পারলেন না। স্কুলের সঙ্গে সম্পর্ক তো তারও অনেক দিন আগে চুকে গেছে। তবে বনদীর সঙ্গে কথা বলতে বলতে হারানো একটা গন্ধ যেন খুঁজে পাচ্ছিলাম। হঠাৎ একসময় বনদী বললেন, এবার তো আমায় উঠতে হবে সর্বাণী। ইঙ্গিতটা বুঝে বললাম, কত দেব দিদি? যা তোমার খুশি। শোবার ঘরে গিয়ে আলমারি খুলে ভ্যানিটি ব্যাগ বার করলাম। কত দি? 50 দেব? না 100? 100ই দি। বনদী টাকাটা পেয়ে ভীষণ খুশি। ঝোলা ব্যাগ থেকে একটা বই বার করে রসিদ লিখে দিলেন ঝটপট। বললেন, এই যে তুমি দুঃখী মেয়েদের জন্য ভাবলে, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া সর্বাণী। ভারী প্রসন্ন মুখে চলে গেলেন বনদী। এরপর থেকে মাঝে মাঝেই আসা শুরু হলো বনদীর। মাসখানেকের মাথায় এসে বেশ কয়েকটা পুরনো শাড়ি জামা নিয়ে গেলেন, হোমের মেয়েরা পরবে। হপ্তা তিনেক পর ফের এলেন। এবার প্রার্থনা টাকা। মেয়েদের জন্য উলবোনার মেশিন কিনবেন, চাঁদা তুলে তুলে। আমি থাকি না বলে এখন আর দুপুরের দিকে আসেন না, হয় সন্ধেবেলা, নয় বেছে বেছে ছুটির দিন। পুজোর মুখে এসে আরো শখানেক টাকা নিয়ে গেলেন। পুজোর সময় মেয়েগুলো পুরনো কাপড়ে ঘুরবে, এ নাকি তার বুকে বাজছে। শীতের মুখে এলেন আর একবার। মেয়েদের হাতের কাজের একটা প্রদর্শনী করতে চান। কোনো ছোট হল ভাড়া নিয়ে সেখানেও আমার সাহায্য দরকার। লেবু চটকালে তেতো হয়, আমি ক্রমশ উত্তক্ত বোধ করছিলাম। ছাত্রী পরিচয় দিয়ে এ তো মহাগেরো হলো। কলেজে পড়াই জেনে আরো যেন জোর পেয়ে গেছেন। ভাবছেন টাকার গাছের দর্শন মিলেছে, একে ঝাঁকালে কিছু না কিছু মিলবে। আশ্চর্য, এই মানুষগুলো বোঝে না কোনো ব্যাপারেই বেশি বাড়াবাড়ি করতে নেই। উনি সমাজসেবা করে নাম কিনছেন, আমি কেন বারবার তার জন্য কিছু কিছু করে খসিয়ে যাব? মাস মাস 5-10 টাকা করে নিয়ে যাক, সেও তবু মেনে নেওয়া যায়। কিন্তু এই যে একেবারে ঘাড়ের ওপর উঠে পড়া, সময় অসময় জ্ঞানও নেই। এলে আজকাল আর উঠতেই চান না। নিজের মনে হোমের সমস্যার কথা বলে চলেছেন তো বলেই চলেছেন। বয়স হলে যা হয়, আগে কি বলেছেন তাও মনে থাকে না, একই কথা পুনরাবৃত্তি করে যান। শুনতে যে কি বিরক্তি লাগে। এই তো সেদিন থিয়েটার দেখতে যাব, দুম করে বনদীর আবির্ভাব। হোমে কোনো একটি মেয়ে নাকি আগের হপ্তায় অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে বনদীকে ছুটতে হয়েছিল হাসপাতালে। অপারেশন হয়েছে মেয়েটির। রক্ত জোগাড় করতে কিভাবে নাজেহাল হতে হয়েছে বনদীকে, সেই কাহিনীও বিস্তারিতভাবে শুনতে হলো মুখ বুজে। সবিতা চা মিষ্টি দিল। বনদীর খাওয়া শেষ। আমি সমানে উসখুস করছি, ওদিকে অশোক ইশারা করছে ঘন ঘন, কিন্তু বনদী নট নরণচরণ। গেলেন প্রায় 6:45 বাজিয়ে। হুড়মুড় করে তৈরি হলাম বটে, ট্যাক্সিও নিলাম, তবু শো শুরু হওয়ার আগে কিছুতেই হলে পৌঁছতে পারলাম না। নাটকের মাঝখানে ঢোকা মানেই দর্শকদের টিপ্পনি গেলা। অশোক তো সেদিন চোটে লাল, বলে, এত কিসের আহ্লাদীপনা, মুখের ওপর বলতে পারো না আমার কাজ আছে। সত্যি এবার বনদীকে সোজাসুজি কিছু বলে ফেলা দরকার, কাহাতক আর এই অত্যাচার সহ্য করা যায়। এবছর শীত ভালো করে পড়লই না,
মাঘ মাসি ঠান্ডা উধাও, ফাল্গুনে তো রীতিমতো গরম। ভোরের দিকে তাও একটু শিরশিরে ভাব থাকে, কিন্তু 9টা-10টার মধ্যেই বেজায় চলে যায় রোদ্দুর। ফাল্গুনে এমন গরম কালে ভদ্রে পড়ে। রবিবার সকাল, একটু রান্নাবান্না করছিলাম। অশোকের 2 পুরনো বন্ধু খাবে আজ, সস্ত্রীক। বড় বড় চিংড়ি এনেছে অশোক, মালাইকারি হবে। সঙ্গে কই মাছের গঙ্গা যমুনা, সোনামুগের ডাল, ভেটকির ফ্রাই। প্রচুর হ্যাপা, নারকেল করো রে, দুধ বার করো রে, ফ্রাই করো রে। সবিতা সাহায্য করেছে হাতে হাতে। তবু রান্নাঘরে নিয়মিত থাকার অভ্যেসটা ছেড়ে গেছে বলে যেন দিশা পাচ্ছি না। ভিনিগার ঠিক মতো ঢাললাম তো? ঠিক তখনই আবার কলিং বেলের তীব্র আওয়াজ। অশোক এসে বলল, যাও, হয়ে গেল। কে? আর কে? তোমার দিদিমণি। এবার বনদি বেশ কিছুদিন পরে এলেন, প্রায় মাস 2। তবু শুনেই মেজাজ তেতো হয়ে গেল। আবার এই অসময়ে? ভুরুকুচকে বললাম, কাটিয়ে দাও না, বলো আমি ভীষণ ব্যস্ত। বললে কি নড়বেন? অশোক ঠোঁট ওল্টালো। খাল কেটে কুমির এনেছ, নিজের কুমির নিজেই সামলাও। আহা, দরকারটা কি একবার জিজ্ঞেস করে দেখো না। তুমি গিয়ে জেনে নাও, তবে দয়া করে মনে রেখো 12টা বাজে। প্রভাস পল্লবরা এক্ষুনি এসে পড়ল বলে। ন্যাপকিনে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এলাম। বেজার মুখে একটা ইলাস্টিক হাসি টেনে বললাম, কি খবর দিদি? বনদি খবরের কাগজখানা উল্টাচ্ছিলেন, মুড়ে রেখে বললেন, তুমি কেমন আছো? ভালো আছি, ঝটপট বলে ফেললাম। রান্না করছি, আসলে কিছু গেস্ট আসছেন বাড়িতে। ও, তাহলে তো এখন আসাটা আমার উচিত ছিল না। মনে মনে বললাম, উচিত অনুচিতে বোধ আছে আপনার? মুখে বললাম, না না, বলুন, কিছু বলবেন? বনদীর মুখে যেন হাসি ফুটল। তোমার কাছে একটা বিশেষ প্রার্থনা নিয়ে এসেছিলাম সর্বাণী, তুমি কিন্তু কিছুতেই না বলতে পারবে না। দপ করে মাথাটা গরম হয়ে গেল। ব্যঙ্গের সুরে বলে ফেললাম, আপনি তো প্রার্থনা ছাড়া আসেন না দিদি। বনদী থমকে গেলেন, দ্বিধান্বিত স্বরে বললেন, না না, ঠিক তেমন নয়। অর্থাৎ টাকা পয়সা জামা কাপড় ছাড়াও অন্য কিছু ধসবে এবার। অসহিষ্ণু গলায় বললাম, যা বলার তাড়াতাড়ি বলুন প্লিজ। এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন বনদী। তারপর মৃদুস্বরে বললেন, হোমের মেয়েরা তোমায় একদিন দেখতে চায় সর্বাণী। ওরা তোমার কথা আমার মুখে অনেক শুনেছে তো, কত কি করেছো তুমি ওদের জন্যে। তত্ত্ব মেজাজ হোঁচট খেয়ে গেল, গলা নেমে গেছে। ও মা, আমি গিয়ে কি করব? তেমন কিছু নয়, এই একটু ওদের সঙ্গে আলাপ করবে, কথাবার্তা বলবে। তুমি তো লেখাপড়া শিখেছ, তোমার সঙ্গে কথা বললে ওরা অনুপ্রাণিত হবে। বলতে বলতে হাসিটা যেন একটু ম্লান হলো বনদীর। আমার জ্ঞান আর কতটুকু? তুমি উচ্চশিক্ষিত, আমার চেয়ে অনেক বেশি জানো। তোমার সঙ্গে আলাপ হলে ওরা অনেক কিছুই শিখবে। বনদীর চোখে চোখ রাখতে পারলাম না, মাথা নামিয়ে নিলাম। বনদী উৎসুক মুখে বললেন, যেতে হবে কিন্তু সর্বাণী, সামনের শনিবার। ওদিন আমাদের হোমের জন্মদিন। আমার খুব ইচ্ছে তুমি সেদিন। আমি এসে তোমায় নিয়ে যাব। এরপর কি বনদীকে ফেরানো সম্ভব? আলগোছে বললাম, আচ্ছা আচ্ছা, সে হবে খন। তাহলে আমি শনিবার আসছি, বিকেলবেলা তুমি তৈরি থেকো, 4টে নাগাদ। বনদী উঠে পড়ল। এতক্ষণ পর বনদীকে লক্ষ্য করলাম ভালো করে। এই কদিনে যেন আরো একটু বুড়িয়ে গেছে বনদী, কেমন কালসেটে মেরে গেছে মুখ চোখ। অসুখ বিসুখ করেছিল নাকি? এমন মানুষকে বসতে না বলা কি অন্যায় হলো আমার? ভদ্রতা করে বললাম, একটু চা খেয়ে যান না বনদী। না না, আজ থাক, তুমি আজ ব্যস্ত আছো। এমনি খবর টবর সব ভালো তো আপনার? ওই চলছে। 2-1 সেকেন্ড চুপ করে রইলেন বনদী। ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন,
আসলে ছেলেটাকে নিয়ে বড় ধকল গেল। কি হয়েছে ছেলের? হয়েছে না, হয়েছিল, এখন আর সে নেই। বনদীর গলাটা সহসা ধরা ধরা। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। খুব চেষ্টা করেছিলাম, রইল না। আমি পলকের জন্য স্তম্ভিত, মুখ দিয়ে প্রশ্ন ঠিকরে আসছিল। তবু আপনি হোমের কাজে বেরিয়েছেন বনদী? হঠাৎ টের পেলাম কোনো শব্দই বেরোচ্ছে না গলা দিয়ে। চশমা খুলে আঁচলের খুঁটে চোখের কোণ দুটো মুছছেন বনদী। ফের চশমা পরে নিয়ে মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর বেরিয়ে গেলেন মন্থর পায়ে। আমি নিশ্চল, বনদীকে ডাকতেও পারলাম না। সম্বিত ফিরতে দৌড়ে ব্যালকনিতে গেছি। 3 তলা থেকে দেখতে পাচ্ছি নিচে রোদ্দুর ভেঙে ভেঙে চলে যাচ্ছেন আমার বনদী, ছোট্ট জীর্ণ শরীরখানাকে টেনে টেনে। খানিকটা গিয়ে দাঁড়িয়ে পড়লেন। ডান পায়ের চটিটা খুলে হাতে নিয়ে দেখছেন কি যেন। ছিঁড়ে গেছে কি? আবার গলিয়ে নিলেন পায়ে। ডান পা ঘষে ঘষে হাঁটছেন। আমার চোখ ভিজে এলো। দেখতে দেখতে কখন যেন ঝাপসা হয়ে গেলেন বনদী। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই রকম আরও অনেক বাংলা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এরকম আরও কোনো গল্প নিয়ে আবারও চলে আসবো তোমাদের কাছে।